একটি বড় শব্দ ছিল সেখানে যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, কারণ গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। এই প্রতিষ্ঠা করতে হলে সামনের দিনগুলোতে আমরা সংস্কারের কথা বলি, কি কি করতে হবে? গণতন্ত্র কি এবং গণতন্ত্র কি নয়, এই ব্যাপারটা তো কেউ কষ্ট করে বলেননি আমাদের কোনো রাজনৈতিক নেতা। বলেছেন কি 6 দফা কর্মসূচিতে গণতন্ত্র সম্পর্কে বেশ আধা পৃষ্ঠা বা তার চেয়ে কিছু বেশি লেখা আছে। বাংলাদেশের যে সংবিধান এখন চলমান আছে তাতেও গণতন্ত্রের কথা 1 পৃষ্ঠার মতো জায়গায় লেখা আছে। কিন্তু এই 1 পৃষ্ঠা লেখার বাংলাদেশের বাস্তবায়নের জন্য যেভাবে বিষয়টাকে ডিফাইন করা, এর মানে মূল কর্মসূচি অথবা পরিকল্পনা প্রণয়ন করা, কাজ করার পদ্ধতি লিখে জনসাধারণকে জানানো এবং তার ভিত্তিতে দল গঠন করা এবং সেই দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করবে, এইরকম চিন্তা নিয়ে আমাদের কোনো নেতা আজ পর্যন্ত সামনে আসেননি। গণতন্ত্রের সংজ্ঞা আমরা এক এক সময় এক এক রকম শুনেছি। মানে গণতন্ত্র কি, একদম যদি সাধারণ মানুষ যে বুঝতে চায় যে গণতন্ত্র কি, সেইটা কি কেউ বুঝিয়েছেন? আচ্ছা, গণতন্ত্র অবশ্যই প্রত্যেক জাতির যে বাস্তবতা বিরাজ করছে এবং তার যে ঐতিহ্য ইতিহাস, তার ভিত্তিতে বর্তমান সময়ে বাংলাদেশের গণতন্ত্র এরকম হবে, এর একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম রচনা করে দিতে হবে। এবং মানুষ বদলাচ্ছে, পরিবেশ বদলাচ্ছে, তাতে মানে 50 বছর পরে গণতন্ত্রের ধারণাও বদলাবে, কিন্তু প্রতিদিন বদলে যায় এরকম না, ধীরে ধীরে এই পরিবর্তনটাকে বুঝতে হবে এবং স্বীকার করে নিতে হবে। আর এখন তো মানে পশ্চিমের যে বৃহৎ শক্তিগুলো আমেরিকার নেতৃত্বে আছে, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, তারা তো গণতন্ত্রের একটাই অর্থ দিচ্ছে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং নির্বাচিত সরকারের দ্বারা শাসন। কিন্তু শুধু এইটুকুকে গণতন্ত্র মনে করে এগুলো গণতন্ত্র হবে না। নানান স্বার্থ, নানান কিছু এবং বিপুল অধিকাংশ মানুষের বঞ্চনার বোধ, এটাকে এক্সপ্লয়েট করে নানাভাবে গণতন্ত্রের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। আর যতই আমরা নতুন টেকনোলজি লাভ করি না কেন, লিখিত বক্তব্য, বই, পত্রিকা, এইগুলোর উপযোগিতা এখনও আছে, আরও থাকবে। আমরা বলি একটি জাতির মেরুদণ্ড শিক্ষা, এবং এই যে বুদ্ধিজীবী দিবসে বসে আজকে আলোচনা করছি, তারা তো সেই যে মুক্তবুদ্ধির চিন্তাটা করতে হলে আমাকে তো আগে স্বশিক্ষিত হতে হবে। আমি শিক্ষিত হয়ে তারপর আমি যদি আরও নানান জ্ঞান অর্জন করতে পারি, সেই দ্বার কতটা উন্মোচিত ছিল এই 53 বছরে। এখানে আমার মনে পড়ছে বার্টন রাসেলের প্রায় সমবয়সী, অল্প একটু বড়, ওই 3 বছরের, তার শিক্ষকও ছিলেন, তার বন্ধুও ছিলেন হোয়াইটহেড। তিনি শিক্ষা নিয়ে অনেক লেখা লিখেছেন এবং তার একটা কথা, যখন যারা ক্ষমতায় থাকে শিক্ষা ব্যবস্থা গঠন করা, পুনর্গঠিত করা, বিকশিত করা, এই ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থটা খুব বড় করে দেখে। নলেজ ইজ পাওয়ার। যদি প্রকৃত জ্ঞান অর্জন করে তাহলে মানুষ নিজের মধ্যে শক্তি অনুভব করে, অন্যদের সঙ্গে মিলে আরও শক্তি বৃদ্ধি করে। এই জ্ঞান সাধারণ মানুষকে দেওয়া যাবে না। আমরা 1947 সনের পর থেকে পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশ আমলে আজ পর্যন্ত যত শিক্ষানীতি ইত্যাদি পেয়েছি, তার প্রত্যেকটাই ওই মানে কি বলে, ভালো শিক্ষা জনসাধারণকে দিতে চায় না, সাধারণ মানুষকে দিতে চায় না। নিজেদের ছেলেপেলেকে তারা পারলে মানে লন্ডনে নিয়ে পড়ায় অথবা অন্য কোনো মানে উন্নত দেশে পাঠায়। আর এইখানে লোকেরা ভালো শিক্ষা লাভ করুক, এটা তো সরকার চায় না। যন্ত্রতন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেয়া, সেই মন্ত্র থেকে বের হওয়ার পরে ওইটাই আওড়াতে শুরু করে, আর কিছু সে আওড়ায় না। সেরকম কি আমাদেরকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কিছুর মধ্যে? অনেকটা সেই রকম মনোভাব নিয়েই কাজ করেছে একটার পর একটা শিক্ষা কমিশন। বিখ্যাত জ্ঞানী লোকেরাই কমিশনের মেম্বার, তারা সব কিছু ভালো বোঝেন, কিন্তু যে জায়গায় তারা আটকে যান সেই জায়গা হলো তারা যেটা লিখে দেন সরকার হুবহু সেটা গ্রহণ করে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবটারই সংস্কার, উন্নয়ন, এটা বিশ্বব্যাংকের টাকায় হয়েছে এবং বিশ্বব্যাংক এই ব্যাপারে অগ্রিম সরকারকে এসে বলে যে আপনাদের প্রাথমিক শিক্ষাটা উন্নত করা দরকার, আমরা চাই উন্নত করুন, আমরা আপনাদেরকে টাকা দেব মিনিমাম সুদে। তো এইভাবে যে বিশ্বব্যাংকের টাকাটা নেয়, সেখানে বিশ্বব্যাংক কিছু শর্ত যোগ করে দেয়, যে কারণে এরা যতটা ভালো করতে চায় ততটা ভালো করতে পারে না। আর বিশ্বব্যাংকের এই কনজারভেটিভ ধারণার সঙ্গে যুক্ত হয় সরকারের নিজেদের দল, সরকার নিজেদের স্বার্থ, এই দুইটা একত্র যুক্ত হয়ে দেখা যায় যে এক খারাপ থেকে নতুন আরেকটা খারাপের দিকে যায়, ভালোর দিকে যায় না। সিলেবাস কারিকুলাম একটু ভালো করলেও
পরীক্ষা পদ্ধতি এমন জটিল করে যে ওতে ছেলে মেয়েরা মানে ওই পড়ায় তত আনন্দ পায় না বা উৎসাহ পায় না, এবং শিক্ষার মধ্যে চিন্তার মধ্যে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়। এটা সচেতনভাবে প্রতিটা সরকার করে আসছে। এখন যোগ্যতর লোকেরা যদি প্রাইম মিনিস্টার হন, রাষ্ট্রপতি হন, পার্লামেন্টের মেম্বার হন, মন্ত্রিপরিষদের সদস্য হন, তাহলে এটা ভালো হতে পারে, অনেকখানি ভালো হতে পারে।